সুর তারুণ্যের একটা ছোঁয়ায় থাকে, সেখানে প্রজন্ম থেকে প্রজন্ম সুরের খেয়ায় প্রজাপতির মতো উড়ে বেড়ায়। তারুণ্যে যখন সে ছোঁয়া লাগে তখন ভালো লাগা আরও বেশি করে মানুষের কাছে পৌঁছে যায় সেই বার্তা। বাংলাদেশের বাংলা গানগুলো কেমন করে মানুষের হৃদয়কে জয় করে। আমরা তরুণ প্রজন্মের কথা বলছি, তাদের ভালোবাসার কথা বলছি, তাদের সম্মান বোধের কথা বলছি। তারা জানে সম্মান করে কি করে মানুষের খুব কাছে যাওয়া যায়। স্বপ্ন দেখে, স্বপ্ন ছাড়া কি সঙ্গীত কোনো মাত্রা পায় না। আজকে সুরের আয়নায় তেমনি দুজন নতুন প্রজন্ম আপনাদের সামনে গান করবে, বলবে অনেক কথা, প্রশ্ন তো আছেই। আর দেরি না করে চলে যায়, আমাদের বাম দিকে আছে পূজা। ভালো আছো? এই তো ভালো আছি আপু। আর এখানে এসে আরও বেশি ভালো লাগছে। আসলে পুরোটাই মিউজিক্যাল একটা মানে আবহাওয়া অলরেডি তৈরি হয়ে গেছে, তার মধ্যে আপনি এত সুন্দর করে শুরুটা করেছেন, আরও বেশি ভালো লাগছে। থ্যাংক ইউ। আর এদিকে আছে হৈমন্তী। কেমন আছে হৈমন্তী? ভালো আছি, আপনাকে সাথে পেয়ে আরও বেশি ভালো হয়ে গেলাম। আচ্ছা, আমরা অনেক কথা বলবো, গান শুনি না আগে একটু? কার গান শুনবো আগে? দুজনই মিষ্টি মেয়ে। পূজা গাইবে আগে। পূজা, আচ্ছা। আমি প্রথমে যে গানটি দিয়ে শুরু করব, গানটির শিরোনাম হচ্ছে অপেক্ষার পর। গানটির টিউন ছিল বেলাল ভাইয়ের, লিরিক ছিল রবিউল ইসলাম জীবন ভাইয়ের এবং মিউজিক অ্যারেঞ্জমেন্ট ছিল সাজিদ সরকারের। গানটি করছি। চলো। ভালোবাসা আলো আশা একটা প্রদীপ জেলে মনের ঘরে অনেক পরে সেই তো তুমি এলে। ভালোবাসা আলো আশা একটা প্রদীপ জেলে মনের ঘরে অনেক পরে সেই তো তুমি এলে। আমি মরে যেতাম এই জীবনে তোমাকে না পেলে। আমি মরে যেতাম এই জীবনে তোমাকে না পেলে। ভালোবাসা আলো আশা একটা প্রদীপ জেলে মনের ঘরে অনেক পরে সে তো তুমি এলে। কেটেছে কত প্রহর, অবশেষে তুমি এসে সাজা
মিশেছ চোখের তারায়, দিনে রাতে প্রতিক্ষণে ভাবনা আমার হারায়। স্বপ্ন হাওয়ায় ভেসে ভেসে মিশেছ চোখের তারায়, দিনে রাতে প্রতিক্ষণে ভাবনা আমার হারায়। ইচ্ছেগুলো উড়ছে এখন সুখে ডানা মেলে, আমি মরে যেতাম, মরে যেতাম এই জীবনে তোমাকে না পেলে। আমি মরে যেতাম, মরে যেতাম এই জীবনে তোমাকে না পেলে। ভালোবাসা আলো আশা একটা প্রদীপ জেলে, মনের ঘরে অনেক পরে সেই তো তুমি এলে। আমি মরে যেতাম, মরে যেতাম এই জীবনে তোমাকে না পেলে। আমি মরে যেতাম, মরে যেতাম এই জীবনে তোমাকে না পেলে। বাহ, খুব সুন্দর গানটা, থ্যাংক ইউ। মিষ্টি করে গাইলো, কি ভাল লাগলো। আমার নিজের গাওয়া গানগুলোর মধ্যে পছন্দের একটি গান। খুবই সুন্দর। হৈমন্তী, আগে একটু গান শুনে নিই, তারপরে কথা বলি না? ঠিক আছে। ঠিক আছে। গানটি লিখেছেন স্বপ্নীল, সুর এবং সঙ্গীত আয়োজন করেছেন বাপ্পা মজুমদার দাদা। দেয়াল কাহিনী অ্যালবাম থেকে গানটি গাইছি। বাহ, দেয়াল কাহিনী। ভাঙা মন কত জুড়বে হৃদয়, ভালোবাসা জীবনে একবারই হয়। ভাঙা মন কত জুড়বে হৃদয়, ভালোবাসা জীবনে একবারই হয়। ভালোবেসে কি কেউ সুখী, সময় সময়ে খোঁজে পরিচয়। ছেঁড়া ছেঁড়া অভিমান, ছেঁড়া ঠিকানা, থাক না পড়ে থাক স্মৃতির পাতায়। পুরনো কথাকে নতুন সুরে থাকে না সেটান এনে ফিরে। ভালোবেসে কি কেউ সুখী,
সুন্দর একটা মানে খুঁজি পরিচয়, মানে একটা প্রশ্ন রেখে দিল। তোমরা যে এখন কাজ করছো আমাদের এই অঙ্গনে, অনেক প্রশ্নের মানে সম্মুখীন নিজেকে নিজেই করতে হয়। প্রশ্ন মানে বলতে গেলে আমি যখন কাজ করি বা একটা গান করি, মানে আমার একটা বদনামও আছে, কারণ আমি এত বেশি কোশ্চেন করি মানুষ বিরক্ত হয়ে যায় এবং অ্যান্সার পাই না। যেমন আছে না যে গান তো সবাই গায়, বা টিকে কিন্তু সবাই থাকতে পারে না। একটা টিকে থাকার যে যুদ্ধটা, বা গলাটা একই রকম থাকা শেষ বয়স পর্যন্ত, বা এই যে আবেদনগুলো, ভিতরের মায়াগুলো, এগুলো নিয়ে আসলে খোলাখুলি কিন্তু ওইভাবে কেউ কথা বলে না। যা সুর, কথা, এগুলো নিয়েই কথা হয়, এর বাইরে কিন্তু কথা হয় না। বা শো থাকলে কোন গান গাবা, এর বেশি না। তো আমি যখন একটা গান করি, প্রচণ্ড সময় নিয়ে এক একটা গান করি, যতক্ষণ না আমার পছন্দ হচ্ছে সুর, বা আমার ভিতরে না ঢুকছে, যে আছে না যে একটা গান টিউনটা শুনলেই ভিতরে ঢুকে যাচ্ছে, নাড়া দিচ্ছে, তখনই আমি টিউনটা সিলেক্ট করি। দ্যাটস অনেকে বিরক্তও হয়ে যায় যে পূজা একটা গান নিয়ে এত প্যারা দেয়। প্যারা, আচ্ছা। প্রশ্ন করি নিজেকে যখন কোথাও গান গাইতে যাই, সেটা রেকর্ডিং হোক, সেটা স্টেজ হোক, সেটা যেখানেই হোক, নিজেকে নিজে প্রশ্ন করি যে আজকে কি আমি গেয়ে আমি সন্তুষ্ট, আমার গাওয়াটা কি আসলেই ঠিক ছিল। সেই প্রশ্নটা আসলে সবসময় থাকে, সেই অতৃপ্তিটা সবসময় আছে, এখনও আছে। আমার মনে হয় এটা আমি যতদিন বেঁচে থাকবো ততদিন আমার মধ্যে এই অতৃপ্তিটা থাকা উচিত, যাতে আমি আরও ভালো গাইতে পারি। বাহ, সুন্দর উত্তর। এই প্রশ্ন করতে পারাটা কিন্তু আসলে একটা সময়ের দাবি। হ্যাঁ, যেমন পূজার যে বিষয়ে কথাটা বলল, যে হ্যাঁ সবাই গানের লিরিক নিয়ে কথা বলছে, মিউজিক নিয়ে কথা বলছে, কিন্তু গানটা যে একটা গল্প, হ্যাঁ, এটা কিভাবে ডেলিভারিটা দিতে হবে, ডেলিভারি দেওয়ার ব্যাপার কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। তোমার গানের কথা যদি আমি না বুঝি, তুমি যতই ভালো করে গান গাও, অডিয়েন্স বা শ্রোতার কানে কিন্তু সেটা পৌঁছাবে না। একদম, হ্যাঁ, ওটা তোমাকে বোঝাতে হবে। এই জন্য হৃদয়টা লাগে, খুবই মায়াটা আর হৃদয়টাকে একটা ব্লেন্ডিং করতে হয়। একটা গান আসলে মানুষ, ওই যে তুমি বললে না যে অনেক দিন ধরে আমি গান গাইতে চাই, তো সেই জিনিসটা আসলে তৈরি হয় না। তবে তোমাদের দুজনের একটা জিনিস আমার খুব ভালো লাগলো এখন এই মুহূর্তে, তোমাদের শুরুটাই যে গানটা দিয়ে করেছে সেটা হলো মেলোডি ছাড়া কিন্তু আসলে কোনো গান টিকে থাকে না। আর আমরা গাইতে বসেছি যে মেলোডি কুইনের সামনে, আমাদের আসলে সিলেকশনটা ওইভাবেই হয়েছে। আর ভীষণ করব আজকে, এবং আনপ্লাগ, এবং আমরা খুব নার্ভাস, এটাও ঠিক। আচ্ছা, পূজা, তোমার কয় ভাই বোন? 3 বোন। 3 বোন, ভাই নাই। তুমি বড়? আমি বড়, হ্যাঁ। আচ্ছা, তো এই গানে আসার এটা মানে তোমাদের ফ্যামিলি থেকে মানে আমার মা গান করতো, আর মা বিয়ের পরে ওইভাবে কন্টিনিউ করতে পারেনি গানটা। তো এই জন্য মার খুব ইচ্ছা ছিল যে মা যেই স্বপ্নটা পূরণ করতে পারেনি আমার মাধ্যমে পূরণ করা। তো যেটা তুমি না গাইলে তো সেটা হতো না। আমাকে এমন না যে আমাকে মা বলেছে যে গান করতে হবে, আমাকে যেমন নাচ শিখিয়েছে, গান শিখিয়েছে, তারপর ছবি আঁকা শিখিয়েছে। আমার ভালো লাগাটা কাজ করতো, কারণ ছোটোবেলায় যখন দেখতাম যে মাকে ওস্তাদ যে শিখাতে আসতো, আমি পাশে বসে থাকতাম কোলে। তো বা মা দেখতো কি যে মা গান গাচ্ছে, ভিতরের রুমে যে আয়নার সামনে চিরুনি নিয়ে অভিনয় করছি। হ্যাঁ, তো মা তখন বুঝতো যে আমার এটার প্রতি বেশি মানে আকর্ষণটা বেশি, গানটা বেশি টানে। তো যেটার কারণে মা অনেক বেশি, মানে আমি 9 থেকে ঢাকায়, বাবার সরকারি জবের কারণে আমি বিভিন্ন কম্পিটিশান যে করতাম, মানে বিভিন্ন জেলা থেকে একবার এক জায়গায় পোস্টিং হতো, ঢাকায় এসে করে যেতাম। এবং প্রথম দিক দিয়ে বাবা ওইভাবে আসলে সাপোর্ট দিত না, বাট যখন দেখলো যে না আমি গান ছাড়া কিছু বুঝতে পারছি না, বা আমার মাও চায় আমি গান করি, তারপর আমি এমন না যে বাবার ইচ্ছা পূরণ করিনি। যেমন আমি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়েছি, যাতে কেউ কমপ্লেন দিতে না পারে। তুমি ইঞ্জিনিয়ার নাকি? হ্যাঁ, যে না পড়াশোনাটাও ঠিক রেখেছি, আবার মার যেহেতু ইচ্ছা ছিল এবং আমারও ইচ্ছা গান নিয়ে, তো এটার কারণে। বাট এখন বাবা মা দুজনেই খুব বেশি সাপোর্ট দেয়। বাট সত্যি বলতে আমি যতটুকুই এসেছি মার কারণে, মা না থাকলে পারতাম না। এখন মায়ের একটা পছন্দের গান করো। এখন যে গানটা করবো এটা আসলে আমার বাবার পছন্দের, বাবার ওয়েলকাম টিন দেওয়া গানটা। আচ্ছা আচ্ছা। গানটির শিরোনাম হচ্ছে বৃষ্টির গান। আমার সেকেন্ড অ্যালবামে ছিল, ফুয়াদ ভাইয়ের টিউন এবং মিউজিক অ্যারেঞ্জমেন্ট ছিল, আর লিরিক ছিল নাসিফ ইমতিয়াজ ভাইয়ের।
পড়ছে স্বপ্ন জমছে আমার চোখের কোণে, নেই যে মানা হারিয়ে যেতে আজ আপন মনে। উদাসী হয়ে মেঘের মেলা চলো আজ হারিয়ে যায়, চোখটা বুঝে হাতটা ধরে বৃষ্টির গানে গায়। এসো না এসো না বৃষ্টির গানে গায়, চলো না চলো না পথ হারিয়ে যায়। এসো না এসো না বৃষ্টির গানে গায়, চলো না চলো না পথ হারিয়ে যায়। আজ চঞ্চলতা হারিয়ে যাব হায়, ডানা মেলে উড়ে যাব হাওয়ায় হাওয়ায়। আজ চঞ্চলতা হারিয়ে যাব হায়, ডানা মেলে উড়ে যাব হাওয়ায় হাওয়ায়। কখনো আলোতে কখনো আধারে ছুটবো চঞ্চলতা নগ্ন পায়ে। এসো না বৃষ্টির গানে গায়, চলো না আজ হারিয়ে যায়। এসো না বৃষ্টির গানে গায়, চলো না পথ হারিয়ে যায়। যদি দিন বয়ে যায় মনের এই অজানায়, যাই পথে খুঁজে পাবো তারায় তারায়। যদি দিন বয়ে যায় মনের এই অজানায়, যাই পথে খুঁজে পাবো তারায় তারায়। কখনো আলোতে কখনো আধারে ছুটবো চঞ্চলতা নগ্ন পায়ে। এসো না বৃষ্টির গানে গায়, চলো না আজ হারিয়ে যায়। এসো না বৃষ্টির গানে গায়, চলো না পথ হারিয়ে যায়। বৃষ্টি পড়ছে স্বপ্ন জমছে আমার চোখের কোণে, নেই যে মানা হারিয়ে যেতে আজ আপন মনে। উদাসী হয়ে মেঘের মেলা চলো বাজে হারিয়ে যায়, চোখটা বুঝে হাতটা ধরে বৃষ্টির গানে গায়। এসো না বৃষ্টির গানে গায়, চলো না পথ হারিয়ে যায়। এসো না বৃষ্টির গানে গায়, চলো না পথ হারিয়ে যায়। এসো না চলো না এসো না চলো না। বাহ, খুবই ভাল লাগছিল। থ্যাংক ইউ। খুব সুন্দর। তো মজার ব্যাপার কি, গানটা যখন আমি ভয়েস দিচ্ছিলাম ওদিন প্রচণ্ড বৃষ্টি ছিল, পুরো বৃষ্টিতে কাক ভেজা অবস্থায় গিয়েছি। ফুয়াদ ভাই বললো যে বসো তুমি একটু চা কফি খাও। কফি খাচ্ছিলাম, কাঁপছিলাম। তো আমি ভাইকে বলতেছিলাম যে আমার তো ভয়েসটা একটু ধরে আছে,
কারণ বৃষ্টিতে ভিজেছি আমি, আজকে গান না গাই। তো উনি বললো যে না, তুমি যেহেতু এবং এভাবেই গাবা, এবং আমার মনে আছে উনি আমাকে পুরোটা গান মুখস্থ করাইছিল যে তুমি এটা ভিতরে নিয়ে চোখ বন্ধ করে গাবা, তুমি দেখে গেতে পারবে না। এবং আমি পুরোটা মুখস্থ করে তারপর ওই ভাঙা গলায় গেয়েছি, এবং ওটা আরও সুন্দর অন্যরকম মনে হয়েছে যে না, আমি মনে হয় গানটার জন্য এইভাবে গেয়েছি। এটা খুব ইম্পর্টেন্ট যে একজন মানে সুরকার বা যে কাজটা করায়, মানে যে শিল্পীকে দিয়ে করাবে, তার ভয়েসের হ্যাঁ যে কোনটা যাবে, এটা ইটস ভেরি ইম্পর্টেন্ট টু ফাইন্ড আউট। একদম, তার মধ্যে আমার ভয়েসটা একটু হাস্কি সব টাইপের, এবং সবাই কিন্তু মিক্সও করতে পারে না ভালো করে। আসলে কাজ করানো সব মিউজিক ডিরেক্টরের পক্ষে সম্ভব না। আমরা হয়তো অনেক ব্লেসড, অনেক লাকি যে আমরা এরকম 2-4 জনকে কিন্তু আমরা পেয়েছি ইতিমধ্যে। আমিও এই পর্যন্ত যে কজন সুরকারের সান্নিধ্যে কাজ করার সুযোগ আমার হয়েছে, তারা সবাই এক্সপেরিমেন্টাল কাজ করেছে আমাকে নিয়ে, আমার ভয়েসটাকে নিয়ে তারা এক্সপেরিমেন্ট করার চেষ্টা করেছেন, এবং আমি জানি না কতটুকু তারা সফল, কিন্তু আমার কাছে আমার শ্রোতারা যে ধরনের গান শুনতে ভালোবাসেন সে ধরনের গানই কিন্তু আমাকে গাওয়ানো হয়েছে। এটা খুব ভালো কথা, তোমরা যার কাছেই গেছো সেখানেই সেই তোমাকে বুঝে তোমাকে গান দেওয়ার চেষ্টা করেছে। এটা খুবই ভালো। অনেকে হয় কি অস্থির হয়ে যায়, ওর ওই গানটা দিয়ে ও এত মানুষের কাছে গেল, তাহলে আমি এরকমই গাই। আসলে সেটা হবে না কিন্তু। হ্যাঁ, এক একজনের এক এক রকম ভাবে ভয়েস ব্লেন্ডিং করা। তো তোমার এখন একটা গান, এখন এই মুহূর্তে আমি যে বলছিলাম, আমার যে আশীর্বাদ, আমাদের সবার শ্রদ্ধেয় আহমেদ ইমতিয়াজ বুলবুল স্যারকে হারিয়েছি, কিন্তু তার 2টো গান, তিনি আমাদের ছেড়ে যাওয়ার আগে তার 2টো গান গাওয়ার সুযোগ আমার হয়েছিল, এবং একটি ছায়াছবিতে আমি গিয়েছিলাম তার সৃষ্টি। ওই গানটি এখন আমি গাইতে চাই। একদম মাতাল ছায়াছবিতে তার লেখা, তার সুর করা গান। তুমি হৃদয় পিঞ্জরে
বাহ, তুমি যখন গানটা গাইছিলে বুলবুল ভাইয়ের কথাও অনেক মনে পড়ছিল। এবং আমার মনে আছে যখন আমি গানটি ভয়েস দিতে গিয়েছিলাম আমি অনেক নার্ভাস ছিলাম, কারণ তার সামনে গাওয়াটা আসলে খুব আমার জন্য খুব পরীক্ষার মতো ছিল বিষয়টা। তো উনি শুধু বলেছিলেন, তুমি ভাবো না এখানে আমি নেই, তুমি তোমার মতো করে গাও। পূজা, এখন যে গানটি করেছি এটা আমার আর ইমরানের ডুয়েট ছিল আমার 3rd অ্যালবামে। আর গানটির শিরোনাম হচ্ছে কেন বারে বারে। টিউন আর মিউজিক অ্যারেঞ্জমেন্ট ছিল ইমরানের, আর লিরিক ছিল রবিউল ইসলাম জীবন ভাইয়ের।
সব রকম গান হলো, সুখ, প্রজাপতি, ভালোবাসা, মন পেতে চায়, মরেই যাব। হ্যাঁ, হৈমন্তীর কথা তো জানো। তুমি কি বড় বোন? না, আমার বড় ভাই। 2 ভাই বোন? আমরা 2 ভাই 2 বোন, কিন্তু আমার বড় ভাই একজন মিউজিশিয়ান, সে খুব ভালো গিটার বাজায়, কিন্তু তার প্রফেশনের কারণে সে এখন দেশের বাইরে। আর আমার গান গাওয়াটা আসলে শুরু হয় মার কাছ থেকে। আসলে গানটা মা তো সেভাবে গান গাইতেন না কখনো, বা মাকে গুনগুন করতে দেখেছি, কিন্তু সেই সময় মার সেই সুযোগটা ছিল না যে মা প্রফেশনালি গান গাইবেন, কিন্তু মার সেই ইচ্ছেটা আমার উপর দিয়ে আসে। এবং তার চাইতে বড় বিষয় হলো যে আমার দাদি, মানে আমার ঠাকুরমা, সেই সময়কার খুব ফেমাস একজন সিঙ্গার ছিলেন, এবং তিনি কিন্তু প্রফেশনাল একজন সিঙ্গার ছিলেন। উনি মিরার ভজন গাইতেন এবং ক্লাসিক্যাল আর্টিস্ট ছিলেন। মাত্র 13 বছর বয়সে বোম্বের কলম্বিয়া রেকর্ড কোম্পানি থেকে তার মিরার ভজন একটা, তখনকার দিনে এলপি রিলিজ হয়। তো বাবার ইচ্ছে ছিল যে মায়ের মতো মেয়ে গাইবে, এবং সেই থেকে এই গান শেখাটা শুরু। খুব ভালো লাগছে আজকের অনুষ্ঠানটা, যে তোমরা এই তরুণ প্রজন্ম, তোমরা কিন্তু চিন্তা করছো যে আমি আসলে আমাকে কিভাবে গোছাবো। এই গোছাতে চাওয়াটাই কিন্তু দেখবে যে পথ চলতে চলতে প্রতিদিনই না গোছানো হয়, কিন্তু আসলে গোছানো হয় না। হ্যাঁ, এটা কিন্তু একটা মজাও আছে। গুছিয়ে ফেললে তো আর গোছানোর চিন্তা থাকবে না, তাই না? আমাদের অনুষ্ঠান শেষের দিকে একদম, আমরা হৈমন্তীর গান শুনতে শুনতে বিদায় নিব। আমি যেটা চিন্তা করছি, আমার একটা তোমাদের মাধ্যমে বলার আছে, যারা নতুন গান গাইছে তাদেরকে, যে এই যে প্রজন্ম থেকে প্রজন্ম যখন একটা কিছু সৃষ্টি করে, সৃষ্টিশীল কাজের জায়গায় তাদের কিন্তু প্রতিটা কাজই কিন্তু নতুনত্বের স্বাদ দেয়, এবং নতুনত্ব খুঁজবেই মানুষ। এখন যে প্রযুক্তি, তাতে প্রতি মুহূর্তেই নতুনত্ব খুঁজবে, কিন্তু আমাদের সূক্ষ্ম গল্পটার কথা মনে রাখতে হবে। এবং আমার খুব একটা ইচ্ছা, কথা যদি আজকে বলি, যে যারা নতুন প্রজন্ম গান করছে, তারা যদি গায়কির জায়গায়, আমাদের একটা ইনস্টিটিউট খুবই দরকার। আসলে এটা আমারও মনে হয় যে এই একটাই ল্যাকিংস আছে আমাদের। মনে করো শুরু হয়ে গেছে, ওই একটা ইনস্টিটিউট চালু হয়েছে, এখানে গান শেখা যায়। আমার মনে হয় 1 মাসে 2 বার হলেও বা 1 বার হলেও সেখানে যাওয়া উচিত অবশ্যই। এবং গান শেখা, যেটা বললো যে গানের স্কুল আছে, বাট ওই যে ভয়েস গ্রুমিংটা কিন্তু নাই, ওইটার যেটার অভাব আমি মনে করি। খুব ইম্পর্টেন্ট। থ্রোয়িং বা ডেলিভারি, হৃদয় থেকে বের হওয়া গল্পটা, কারণ যে শোনে, যে শ্রোতা, সে কিন্তু গাইতে পারে না বলেই তোমরা এত প্রিয় হয়ে ওঠো। তো আজকের পূজা এবং আজকের হৈমন্তী, তোমরা আরও এগিয়ে যাও, আরও সুন্দর করে গান গাও, একদম মোহময় করে তুলো এই সঙ্গীত জগৎ। তোমাদের কাছে সেই প্রত্যাশা। থ্যাংক ইউ আপু। এবং আপনার যে ভালো লেগেছে, এটাও কিন্তু আমাদের জন্য অনেক বড় একটা বিষয়। আশীর্বাদ, আমরা আশীর্বাদ পেলাম। আমরা কোন গান শুনতে শুনতে আজকে বিদায় নিচ্ছি সুরের আয়না থেকে? আমি গাইব এবার আমার সেকেন্ড সোলো অ্যালবাম থেকে মনে পড়ে তোমাকে। সে অ্যালবাম থেকে একটি গান গাইতে চাই। গানটি লিখেছেন অশোক চৌধুরী এবং সুর করেছেন নওশাদ বাবু। তিনি এখন আমাদের মাঝে নেই। সেই অ্যালবাম থেকে যখনই তোমায় দেখি, এই গানটি গাইতে চাই। যখনই তোমায় দেখি, আমি অবাক চোখে স্বপ্নে বেশি দুবাহু বাড়ি জুড়ে রাখো আমায়। মায়া দিয়ে রাতে তোমাকে বুকে আপন করে পেতে চাই। মনে হয় যেন এই বুঝি পেলাম তোমায়। মনে হয় যেন এই বুঝি পেলাম তোমায়।
তোমার